হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আগের ভিডিওয়ে আলোচনা করেছিলাম যে আইপিএল 10টা টিমের বলিং, কোন টিমের বলিং বেশি স্ট্রং আছে সেটা নিয়ে কিন্তু র্যাঙ্কিং করেছিলাম। আজ এই ভিডিও আলোচনা করব যে আইপিএল 10টা ফ্র্যাঞ্চাইজের টিমের মধ্যে তাদের কোন টিমের বেশি মিডল অর্ডার স্ট্রং আছে, তারপরে কোন টিমের বেশি মিডল অর্ডার উইকনেস আছে, এ টু জেড কিন্তু অকশনের অকশন থেকে কোন কোন টিমগুলো বেটার তাদের প্লেয়ারগুলো নিয়েছে যাতে মিডল অর্ডারটা বেশি স্ট্রং এসে এ টু জেড কিন্তু আজ কিন্তু আলোচনা করবো 10টা ফ্র্যাঞ্চাইজের মিডল অর্ডার নিয়েই কিন্তু অ্যানালিস্ট বা কিন্তু র্যাঙ্কিং করবো যে কোন টিম বেশি স্ট্রংনেস মিডল অর্ডার তাদেরকে আমি 1 নম্বর রাখবো অথবা 2nd নম্বর 3rd নম্বর এইভাবে কিন্তু আমি র্যাঙ্কিং করে কিন্তু 10টা টিমকে কিন্তু কম্পেয়ার করবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেক দিনই প্রত্যেক দিন এরকম একটা করে এপিসোড আসবে। ঠিক আছে, যে বলিং হয়ে গেল, আজ মিডল অর্ডার হয়ে যাবে, নেক্সট দিন ফিনিশার ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু একটা র্যাঙ্কিং করবো 10টা টিম। এইভাবে কিন্তু পার্ট কিন্তু একটা করে ভিডিও চলে আসবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে না, এখনও যারা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু ভিডিওটা মিস করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর এই ভিডিওটা যারা ক্রিকেট ভক্ত তোমাদের বন্ধু আছে, আইপিএলের ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করবো যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে পাঞ্জাব কিংসকে নিয়ে। দেখো, পাঞ্জাব কিংসকে নিয়ে ফার্স্ট আলোচনা করবো। কেমন দেখো, পাঞ্জাব কিংস আমরা সবাই জানি যে সব থেকে বেশি মোটা টাকা নিয়ে কিন্তু মেগা অকশনে গিয়েছিল কিন্তু পাঞ্জাব কিংস, 110 কোটি টাকা। কিন্তু পাঞ্জাব কিংস বরাবরই কিন্তু তারা কিন্তু এবারও কিন্তু একদম মানে কি বল ফালতু কিন্তু অকশন কিন্তু করেছে, ফালতু অকশন কিন্তু প্ল্যান করেছে। পাঞ্জাব কিংসের কাছে যে টাকাটা ছিল তারা যদি সঠিক ইউজ করতো তাহলে কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু আনতে পারতো। তো এবার দেখি তাদের মিডল অর্ডারটা কেমন কেমন প্লেয়ার আছে মিডল অর্ডারে দেখি। মেনলি কিন্তু আলোচনা প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করবো না, মেনলি আলোচনা করবো যেসব প্লেয়ারগুলো প্লেইং 11-এ খেলবে সেসব প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিও। ঠিক আছে, তো পাঞ্জাব কিংস মিডল অর্ডারে কারা খেলবে দেখা যাক। দেখো, পাঞ্জাব কিংস অবভিয়াসলি শ্রেয়াস আয়ার খেলবে। শ্রেয়াস আয়ার কিন্তু পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন করবে, এবং শ্রেয়াস আয়ার কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু সামলাবে কিন্তু শ্রেয়াস আয়ার। ম্যাক্সওয়েল আছে, স্টয়নিস আছে, আর কিন্তু শশাঙ্ক সিং। এই 4টে প্লেয়ার কিন্তু তাদের কিন্তু মিডল অর্ডারে কিন্তু সামলাবে। ঠিক আছে, তো মেনলি কিন্তু শ্রেয়াস আয়ার 3 নম্বরে খেলবে, 4 নম্বরে হয়তো স্টয়নিস খেলবে, 5 নম্বরে হয়তো ম্যাক্সওয়েল খেলবে, আর 6 নম্বরে কিন্তু হয়তো শশাঙ্ক সিং খেলবে। এরকমই কিন্তু তাদের ব্যাটিং অর্ডারটা করতে চলেছে। দেখো, একটাই হচ্ছে সব থেকে বেশি প্রবলেম, কারণ শ্রেয়াস আয়ার কিন্তু আইপিএলে গত 2 বছর ধরে কিন্তু সে কিন্তু সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারছে না। নেক্সট বার যখন আইপিএলে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সিতে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু শ্রেয়াস আয়ারের খুব একটা কিন্তু তার কিন্তু ব্যাটে কিন্তু ঝড় বা রান কিন্তু পায়নি। ওপর থেকে ফিল্ড সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার বলো, এরাই কিন্তু পারফরমেন্সটা করে দিয়ে গিয়েছিল। আর শ্রেয়াস আয়ার কিন্তু সে অ্যাঙ্কার রোলে খেলেছিল, ইনিংসটা কিন্তু ধরে রেখেছিল। তো শ্রেয়াস আয়ারের কিন্তু 2 বছর 3 বছর কিন্তু সেইভাবে ব্যাটে কিন্তু রান নেই, তার কিন্তু স্ট্রাইক রেটেও কিন্তু অনেক কিন্তু প্রবলেম। তো এবার তার কিন্তু এইগুলো কিন্তু মেনটেন করতে হবে, তার স্ট্রাইক রেটটা বাড়াতে হবে। তার শ্রেয়াস আয়ার সব থেকে বেশি প্রবলেম কি, বাউন্স বলে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু বারবারই কিন্তু সেটাই কিন্তু সে কিন্তু ব্যর্থ হচ্ছে। তো এইগুলো কিন্তু তার কিন্তু দেখা দরকার, তা না হলে হ্যাঁ শ্রেয়াস আয়ার সব থেকে ভালো কিন্তু স্পিনার হিটার, সব থেকে স্পিনার খেলতে পারে ইন্ডিয়ান ব্যাটসম্যান, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ারকে কিন্তু এইগুলো কিন্তু প্রবলেমগুলো যদি সলভ না করতে পারে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু অনেক টাকা কিন্তু খরচ করেছে কিন্তু পাঞ্জাব কিংস, এইটা কিন্তু ঠিক করতে হবে। এবার আমরা ম্যাক্সওয়েলের সঙ্গে কিন্তু এটাই প্রবলেম, তার কিন্তু অ্যাকচুয়ালি তার অনেকটা বয়স হয়ে গেছে এক্স ফ্যাক্টর, আর ব্যাঙ্গালোর হয়ে কিন্তু নেক্সট সিজন কিন্তু মোটে তার পারফরমেন্স ছিল না, মানে 0 পারফরমেন্স ছিল কিন্তু ম্যাক্সওয়েলে। তো ম্যাক্সওয়েল কিন্তু সে কিন্তু এই মাত্র কিন্তু কোনো মানে ফর্মে নেই। তো ম্যাক্সওয়েলের সাথে যদি এইটাই থাকে যে তারা যদি পারফর্ম না করতে পারলে, ভালো ফর্মে যদি না থাকে, তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে। পাঞ্জাব কিংসে যদি ম্যাক্সওয়েলের ব্যাট যদি চলে তাহলে কিন্তু পাঞ্জাব কিংস ভালো জায়গায় যাবে, আমি এটা আগেই বললাম। এবার আমরা যদি স্টয়নিসের ব্যাপারটা দেখি, দেখো স্টয়নিস সে কেমন খেলে আমরা জানি। স্টয়নিস যদি 10টা ম্যাচ খেলে তার মধ্যে 3-4টে ইনিংস কিন্তু সে ভালো খেলে, এমনকি 3-4টে ইনিংস কিন্তু 2-3টে ইনিংসে কিন্তু ম্যাচ ফিনিশও করতে পারে, জেতাতে পারে। কিন্তু স্টয়নিসে কিন্তু কন্টিনিউ কিন্তু সে কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স করবে না, এটা আমরা সবাই জানি ওভারসিজ প্লেয়ারদের ক্ষেত্রে। তো ম্যাক্সওয়েল আর কিন্তু স্টয়নিস এই দুটো প্লেয়ারকে কিন্তু 100% কিন্তু দিতে হবে। যদি এই দুটো প্লেয়ার 100% 80% দিতে পারে তাহলেই কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু সামনে এগোতে পারবে। আর এই দুটো প্লেয়ার যদি ফ্লপ হয়, বিশেষ করে দেখো ম্যাক্সওয়েলের তো কোনো গ্যারান্টি নেই, স্টয়নিসের 50-50 চান্স আছে, শ্রেয়াস আয়ারের অনেক প্রবলেম আছে, তার কিন্তু বাউন্স প্রবলেম, তার স্ট্রাইক রেটটা ঠিক করতে হবে। ঠিক আছে, এইগুলো যদি সব ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু ঠিক করতে পারবে। ওই জন্য আমি কিন্তু পাঞ্জাব কিংসকে, আর শশাঙ্ক সিং দেখো নেক্সট সিজন সে শশাঙ্ক সিং ভালো খেলেছে, কিন্তু এবার কিন্তু যেসব বলাররা তারাও কিন্তু শশাঙ্ক সিংয়ের বিপরীত পরিকল্পনা, তাকে কেমন জায়গায় বল করতে হবে সেটা কিন্তু পরিকল্পনা কিন্তু ভেবে নেবে। রিঙ্কু সিং যেবার ভীষণ খেলেছিল, সেবার কিন্তু ভীষণ খেলেছিল,
গতবার কিন্তু রিঙ্কু সিং সেভাবে খেলতে পারেনি, কেন বলাররা কিন্তু তার পজিশন কিন্তু বুঝে নিয়েছে। তো এটাই কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় স্বাভাবিক। তো ওই জন্য কিন্তু আমি পাঞ্জাব কিংসকে কিন্তু 10 নম্বরে রাখলাম। পাঞ্জাব কিংসে কিন্তু প্রচুর, যদি পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ার ভালো খেলতে পারে, ম্যাক্সওয়েল যদি ফর্মে থাকে, স্টোয়ানি যদি ফর্মে থাকে, তাহলেই কিন্তু পাঞ্জাব কিংস একটা ভালো রাস্তায় বা ভালো জায়গায় যাবে। আর তা না হলে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আমি পাঞ্জাব কিংস কিন্তু 10 নম্বরে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে যে পাঞ্জাব কিংসে কত নাম্বার দেবে। এবার নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুজরাট টাইটান। দেখো গুজরাট টাইটান এবারের চেয়ে কিন্তু নেক্সট বারে তাদের কিন্তু টিমটা কিন্তু আরও ভালো ছিল। কেন? দেখো মিডল অর্ডারে ব্যাট করবে কিন্তু সাই সুদর্শন, এই একটাই কিন্তু কন্টিনিউ কিন্তু রান করছে গুজরাট টাইটান্স হয়ে কিন্তু সাই সুদর্শন। তো সাই সুদর্শনের সঙ্গে কে আসবে? দেখো নেক্সট বার ছিল কিন্তু মিলার। তো মিলারকে কিন্তু রিলিজ করেছে, মিলার কিন্তু প্রচুর রান করেছে বা ভালো কিন্তু পারফরমেন্স করে দিয়েছে কিন্তু গুজরাট টাইটানের হয়ে। তো মিলারের জায়গায় কিন্তু তারা গ্লেন ফিলিপসকে নিয়েছে, ঠিক আছে, গ্লেন ফিলিপসকে নিয়েছে। তারপরে কিন্তু শাহরুখ খান আছে, ঠিক আছে। তো এই 3-4টে ব্যাটসম্যানের ওপরেই কিন্তু নির্ভর করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো গ্লেন ফিলিপস কিন্তু আইপিএলে কিন্তু কতটা তার রেকর্ড কিন্তু ভালো নেই। হায়দ্রাবাদের হয়ে কিন্তু সেই কিন্তু খুব একটা ম্যাচ কিন্তু সুযোগই পায়নি, বেঞ্চেই কিন্তু তাকে বসিয়ে রেখে দিয়েছিল। তো গ্লেন ফিলিপসের যদি ব্যাট চলে, গ্লেন ফিলিপস যদি ভালো ফর্মে থাকে, অবভিয়াসলি ভালো খেলছে, কিন্তু যদি সে ফর্মে থাকে তাহলে কিন্তু দেখো সাই সুদর্শন সে কিন্তু ভালো প্লেয়ার, প্রুভেন প্লেয়ার। আইপিএলে গুজরাট টাইটানের হয়ে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিল কিন্তু সাই সুদর্শন কন্টিনিউ রান করছে, কিন্তু গ্লেন ফিলিপসকে কিন্তু ভালো করতে হবে। গ্লেন ফিলিপস কি ডেভিড মিলারের মতন কি ব্যাট করতে পারবে? ডেভিড মিলার যে ভূমিকাটা পালন করতো সেটা কিন্তু গ্লেন ফিলিপস কি করতে পারবে? সেটাই কিন্তু সমস্যা। তারপরে শাহরুখ খান, অবভিয়াসলি শাহরুখ খানও কিন্তু নেক্সট সিজন একটা আধ ম্যাচ কিন্তু ভালো খেলেছিল, কিন্তু শাহরুখ খানের সাথে একটা প্রবলেম, সে কিন্তু কন্টিনিউ ভালো খেলতে পারে না। একটা দুটো ম্যাচ ভালো খেলার পরে কিন্তু তার কিন্তু ব্যাকফুটে চলে আসে, এটাই কিন্তু শাহরুখ খানের সাথে হয়। শাহরুখ খান আমরা জানি পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু অনেকবার সুযোগ পেয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু ব্যাক করতে পারেনি নিজেকে। তো এই 3টে প্লেয়ারকে কিন্তু এই 3-4 দিকে কিন্তু তার কিন্তু টার্গেট রাখতে হবে মেনলি। কিন্তু দেখো ওয়াশিংটন সুন্দর মেবি গুজরাট টাইটানে আছে, হ্যাঁ। তো ওয়াশিংটন সুন্দরে কিন্তু সেই কিন্তু মিডল অর্ডারে খেলতে পারে, অত বেশি 5-6 নম্বরে কিন্তু ওয়াশিংটন সুন্দরও খেলতে পারে। রাহুল তেবাটিয়া মেবি 6-7 নম্বরে খেলবে। তো ওয়াশিংটন সুন্দরকে যদি শাহরুখ খানের আগে ব্যাট করতে দেওয়া হয়, তো 5 নম্বরে দিতে পারে, তাহলে কিন্তু তোমার ওয়াশিংটন সুন্দরে কিন্তু দারুণ কিন্তু খেলতে পারবে। তো ওই জন্য কিন্তু আমি কিন্তু খুব একটা কিন্তু স্ট্রং কিন্তু নেই কিন্তু গুজরাট টাইটানের, শুধু সাই সুদর্শনই কিন্তু একটা ভালো ব্যাটসম্যান আছে, কন্টিনিউ রান করতে পারবে। আর নাহলে কিন্তু কোনো প্লেয়ারের উপর ভরসা নেই। গ্লেন ফিলিপস, শাহরুখ খান আইপিএল না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার নেই, ঠিক আছে। তো ওই জন্য আমি গুজরাট টাইটানকে কিন্তু 9 নম্বর পজিশনে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে যে গুজরাট টাইটানকে কত নম্বরে রাখবে। নেক্সট যে টিমকে এবারে আলোচনা করবো সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। দেখো লখনৌ সুপার জায়ান্টসের সাথে আবারও কিন্তু প্রবলেম হচ্ছে। তোমরা আমাকে বলতে পারো যে দাদা লখনৌ সুপার জায়ান্টস তো ঋষভ পান্তের মতন একটা বড় প্লেয়ারকে নিয়েছে মিডল অর্ডারে। দেখো ঋষভ পান্তের সঙ্গে প্রবলেমটা কোথায়? দেখো ঋষভ পান্ত আইপিএলে সে কিন্তু মানে কন্টিনিউ কিন্তু ভালো খেলতে পারে না, এটাই কিন্তু তার একটা বড় প্রবলেম। টি-20তে কিন্তু ঋষভ পান্তের সেইভাবে কিন্তু নাম নেই। আমরা জানি টেস্ট ওডিআই কিন্তু ঋষভ পান্তের প্রচুর কিন্তু নাম আছে, কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু তার কিন্তু সেইভাবে কিন্তু নাম নেই, সেইভাবে কিন্তু সে খুব একটা ভালো পারফরমেন্স করেনি, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু ঋষভ পান্তের সাথে প্রবলেম হতে পারে। তারপরে বিশেষ করে কিন্তু দিল্লি ছেড়ে কিন্তু সে লখনৌ সুপার জায়ান্টসের খেলবে। আর লখনৌর যে পিচটা হয় ওই পিচে কিন্তু রান করা প্রচুর টাফ আছে, কিন্তু বড় বড় ব্যাটসম্যান কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের পিচে কিন্তু খেলতে কিন্তু ভালোবাসে না। ওই জন্য কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের হয়ে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু খেলতে চায় না। তো এটা বুঝতে হবে। তো ঋষভ পান্তের কিন্তু প্রচুর কিন্তু ভূমিকা, যদি ঋষভ পান্তের ব্যাট চলে, যদি ঋষভ পান্ত ভালো পারফরমেন্স দেখাতে পারে, তাহলেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের মিডল অর্ডারটা কিন্তু স্ট্রং হবে। যদি ঋষভ পান্ত যদি ভালো ব্যাটে রান না করতে পারে একটা দুটো ম্যাচ ছাড়া, তাহলে কিন্তু মানে লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু অনেক প্রবলেম হয়। ঋষভ পান্তই কিন্তু মিডল অর্ডারে কিন্তু সব থেকে বড় প্লেয়ার আছে লখনৌ সুপার জায়ান্টসে। তো ঋষভ পান্তের সাথে আর কে আছে? আয়ুষ বাদনী আছে। দেখো আয়ুষ বাদনী নেক্সট সিজন কিন্তু ভালো পারফরমেন্স করেছে, অবশ্যই ভালো ব্যাট করেছে, কিন্তু আয়ুষ বাদনী কি সে কিন্তু এবছর কি কন্টিনিউ করতে পারে? কারণ সে কিন্তু ইয়াং প্লেয়ারের উপরে কিন্তু ভরসাটা করা কিন্তু যায় না সবসময়, ঠিক আছে। সে কিন্তু প্রুভ না করলে কিন্তু আমরা তাকে ভরসা করতে পারবো না। তারপরে কিছু এডেন মাকরাম আছে, কিন্তু এডেন মাকরাম কিন্তু আইপিএলে কিন্তু কোনোবারই আমরা দেখিনি সে ভালো পারফরমেন্স করতে বা কিছু করতে, আমরা কোনোদিনই দেখিনি, যার কারণে কিন্তু হায়দ্রাবাদ নেক্সট সিজন কিন্তু ড্রপ করেছিল। তো এডেন মাকরাম আছে মিডল অর্ডার যায়, সে কিন্তু ভালো কোনোদিনই খেলেনি।
পুরান আছে, পুরান মেবি কিন্তু 6 নম্বর 5 নম্বরে কিন্তু খেলবে। তো পুরান আর ঋষভ পান্ত বাদে কিন্তু প্রচুর উইকনেস। দেখো পুরান খেললে 5-6 নম্বরে, আর মিডল অর্ডারটা মেন কিন্তু 5 নম্বর পর্যন্ত কিন্তু মিডল অর্ডারটা কিন্তু এস্টাবলিশ করতে হবে। সেখানে কি আছে, ঋষভ পান্ত অবভিয়াসলি 3 নম্বরে, 4 নম্বরে হয়তো মাকরাম খেলবে, আর 5 নম্বরে কিন্তু হয়তো আয়ুষ বদনী খেলবে। তো মাকরামের কিন্তু আউট অফ ফর্মে আছে, তার কোনো ফর্ম নেই। আয়ুষ বদনী সে কিন্তু ভালো খেলছে, ইউপি টি20 লিগে ভালো খেলেছে, দারুণ কিন্তু পারফরমেন্স করেছে, কিন্তু সেইভাবে কিন্তু এখনও কিন্তু নিজেকে কিন্তু মেলে ধরতে পারে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আমি লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু 8 নম্বরে রাখলাম। নানা লখনৌ সুপার জায়ান্টস কিন্তু প্রচুর প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, ঠিক আছে। ওইটা কিন্তু মাথায়, নেক্সট সিজন কিন্তু লখনৌ সুপার জায়ান্টসে ডিকক ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, স্টয়নিস ছিল, যারা কিন্তু প্রুভেন প্লেয়ার ছিল। সেইসব প্লেয়ারগুলোকে রিলিজ করে দিয়েছে বলে এবার কিন্তু আরও কিন্তু তাদের কিন্তু উইকনেস হয়ে গেছে মিডল অর্ডারটা। তো ওই জন্য 8 নম্বরে রাখলাম। এইবার কিন্তু নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা দিল্লি ক্যাপিটাল। থাকো দিল্লি ক্যাপিটালস কিন্তু অনেক ভালো কিন্তু অপশানে কিন্তু কাজ করেছে, কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্রবলেমটা কোথায় সেটা আমি একটু বলি। থাকো দিল্লি ক্যাপিটালসে মিডল অর্ডারটা সামলাবে কে? অভিষেক পোরেল আছে, হ্যারি ব্রুক আছে, ট্রিস্টান স্টাফ আছে। এই তিনটে কিন্তু, অর্থাৎ অভিষেক পোরেল 3 নম্বরে, 4 নম্বরে হ্যারি ব্রুক, আর 5 নম্বরে কিন্তু আসবে কিন্তু ট্রিস্টান স্টাফ, আর 6 নম্বরে কিন্তু আকসার প্যাটেল, বা 7 নম্বরে হয়তো আশুতোষ শর্মা, আর 6 নম্বরে আশুতোষ শর্মা, আর কিন্তু 7 নম্বরে আকসার প্যাটেল। এরকম কিন্তু তাদের কিন্তু হতে চলেছে বেসিকটা, ঠিক আছে। তো মেনলি মিডল অর্ডারে কিন্তু প্রচুর কিন্তু উইকনেস কিন্তু দিল্লি ক্যাপিটালস। দেখো অভিষেক পোরেল ইয়াং প্লেয়ার, নতুন ছেলে, ট্যালেন্ট ছেলে, নেক্সট সিজন ভালো খেলেছিল, কিন্তু অভিষেক পোরেল উপরে কিন্তু আমরা কিন্তু সেই বিশ্বাসটা করতে পারি না, কারণ সে কিন্তু ইয়াং, ঠিক আছে। আচ্ছা, হ্যারি ব্রুক ভীষণ ধামাকা খেলছে, হ্যারি ব্রুক সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে দেশের হয়ে, কিন্তু হ্যারি ব্রুক কিন্তু আইপিএলে কিন্তু তার কিন্তু ফর্ম নেই, আইপিএলে কিন্তু তার কিন্তু ফর্ম নেই। দেখো আইপিএল লিগটাই প্রায় আলাদা, আন্তর্জাতিক খেলার চেয়ে কিন্তু আইপিএলে খেলা কিন্তু প্রচুর টাফ, কারণ আইপিএলে কিন্তু সব কিন্তু বড় বড় প্লেয়ার খেলে, ক্লাসিক প্লেয়ার খেলে, এটা বুঝতে হবে, ঠিক আছে। তো হ্যারি ব্রুক সে কেমন পারফর্মেন্স করবে আইপিএলে, যত সময় না আইপিএল সে খেলবে, নিজেকে প্রমাণ না করবে, তত সময় কিন্তু আমরা তাকে বুঝতে পারবো না যে হ্যারি ব্রুক সে কেমন প্লেয়ার। অবশ্যই সে ভালো প্লেয়ার, কিন্তু আইপিএলে না খেললে আমরা তাকে কিন্তু যাচাই করতে পারবো না। তো হ্যারি ব্রুকের পরে আছে কি ট্রিস্টান স্টাফ। এই মেন একটা প্লেয়ার আছে যেটা মিডল অর্ডার সামলাবে, সেটা হচ্ছে ট্রিস্টান স্টাফ, খুব দারুণ প্লেয়ার। এই প্লেয়ারটাকেই কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু ধরতে পারি যে এই প্লেয়ারটা কিছু করতে পারে, যে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে। তো ট্রিস্টান স্টাফ বাদে কিন্তু মিডল অর্ডারে কিন্তু দিল্লি ক্যাপিটালসে অভিষেক পোরেল, হ্যারি ব্রুক, এই সব প্লেয়ার সাথে প্রচুর কিন্তু উইকনেস আছে। নেক্সট সিজন ছিল কি ঋষভ পান্তের মতন প্লেয়ার ছিল, সেই ঋষভ পান্তের কিন্তু এবার কিন্তু নেই, সেটাই কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। প্রচুর কিন্তু প্রবলেম হতে পারে। দেখো ওপেনার দিল্লি ক্যাপিটালসে জেক ফ্রেজার ম্যাকগ্রা খেলবে, আর কিন্তু কেএল রাহুল, তবে ঠিক আছে এই দুটো ওপেন করবে, এটা 100%। কিন্তু অভিষেক পোরেল আর কিন্তু হ্যারি ব্রুকের কিন্তু কোনো কিন্তু মানে 50-50% আমি দিলাম, ঠিক আছে, যে তারা পারফর্মস করতেও পারে, আমার নাও যদি পারফর্মস না করতে পারে দুটো প্লেয়ার অভিষেক পোরেল আর হ্যারি ব্রুক, তাহলে কিন্তু দিল্লির কিন্তু প্রচুর প্রবলেম হবে, কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আমি দিল্লি ক্যাপিটালসকে কিন্তু 7 নম্বরে রাখলাম। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা, তোমরা কমেন্টে লিখবে যে দিল্লিকে কত দেবে। এবার নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। কেন সানরাইজ? অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে সানরাইজ হায়দ্রাবাদে তো সব বড় বড় প্লেয়ার আছে, কেন, সেটা আমি লাস্টে ব্যাখ্যা করবো, ঠিক আছে। তো সানরাইজ হায়দ্রাবাদ মিডল অর্ডারে কী কে আছে দেখো, ঈশান কিষানকে কিন্তু এবার নিয়েছে। ঈশান কিষান মেবি রাহুল ত্রিপাঠীর জায়গায় কিন্তু ঈশান কিষানকে নিয়েছে। ঈশান কিষান কিন্তু দারুণ প্লেয়ার, প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার, অনেক বছর ধরে আইপিএল খেলছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। নীতিশ কুমার রেড্ডি আছে মিডল অর্ডারে, আর কিন্তু হেনরি ক্লাসন আছে। এই 3টে প্লেয়ার আছে, ঠিক আছে। এই 3টে প্লেয়ার আর মনোহর বলে একটা প্লেয়ার আছে, অভিনব মনোহর। তো এই 4টে প্লেয়ার কিন্তু তারা কিন্তু মিডল অর্ডারটা কিন্তু সামলাবে, ঠিক আছে। মনোহর কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে। তো দেখো ঈশান কিষান 3 নম্বরে, আমরা জানি যে ঈশান কিষান কিন্তু ওপেনারে খেলতো, কিন্তু হায়দ্রাবাদে কিন্তু তার সেটেল আছে ওপেনার অভিষেক শর্মা আর কিন্তু ট্রাভিস হেড, এখানে কিন্তু জায়গা পাবেন ঈশান কিষান। তো ঈশান কিষানকে জায়গা পেতে হলে কিন্তু 3 নম্বরে কিন্তু খেলতে হবে। তো 3 নম্বরে সে কেমন পারফরমেন্স করবে, এটা কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম হতে পারে ঈশান কিষানের জন্য। তারপরে কি আছে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ভালো প্লেয়ার। আমি এখনও বলছি নীতিশ কুমার রেড্ডি কিন্তু এবারেও কিন্তু আইপিএলে কিন্তু নিজেকে কিন্তু প্রমাণ করবে, কারণ নীতিশ কুমার রেড্ডি কিন্তু সে ভালো খেলছে, দেশের হয়েও ভালো খেলছে, দারুণ কিন্তু প্লেয়ার। তো নীতিশ কুমার আর ক্লাসন, এই দুটো প্লেয়ারের ওপরেই কিন্তু মেন কিন্তু ফোকাস থাকবে কিন্তু মিডল অর্ডারে।
ঠিক আছে। দেখো ঈশান কিষান ওপেনার প্লেয়ার ছিল, ঈশান কিষান হঠাৎ করে মিডল অর্ডারে সে কেমন খেলবে, তাও নতুন একটা টিমে চাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু আমি 6 নম্বরে রাখলাম। কেন রাখলাম তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করবো। দেখো কলকাতা নাইট রাইডার্সকে কেন আমি 5 নম্বরে রাখলাম, তার অনেক কারণ আছে। দেখো কলকাতা নাইট রাইডার্স নেক্সট জেন কে ছিল, শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ার ছিল, নীতিশ রানার মতন প্লেয়ার ছিল। সেই দুটো প্লেয়ার কিন্তু এবার কিন্তু কলকাতার কিন্তু প্লেইং 11-এ থাকবে না, স্কোয়াডে কিন্তু নেই। নীতিশ রানা কিন্তু কলকাতায় কিন্তু প্রায় 8 বছর ধরে 2018 সালের পর থেকে কিন্তু নীতিশ রানা কিন্তু কলকাতার হয়ে খেলছে, কলকাতা জার্সিতে খেলছে। তো নীতিশ রানা কিন্তু কলকাতার হয়ে কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখতো মিডল অর্ডারে, প্রচুর। তো সেই মিডল অর্ডারে কিন্তু নীতিশ রানা নেই, শ্রেয়াস আয়ারের মতন কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান টপ প্লেয়ার কিন্তু নেই। তো এখানে কে কে আছে দেখো, আজিঙ্কিয়া রিয়ানি, এই অভিজ্ঞতা প্লেয়ারের মধ্যে আজিঙ্কিয়া রিয়ানি আছে, ভেঙ্কটেশ আয়ার আছে, রিঙ্কু সিং আছে, আর আংখ্রিস রঘুবংশী আছে। তো দেখো আংখ্রিস রঘুবংশীকে মেবি আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু ফার্স্ট প্লেইং 11-এ খেলাতে পারে, আজিঙ্কিয়া রিয়ানি মেবি কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে। যদি আজিঙ্কিয়া রিয়ানিকে খেলায় তাহলে কিন্তু এই জায়গাটায় কিন্তু আংখ্রিস রঘুবংশীর কিন্তু জায়গা সুযোগ পাওয়া কিন্তু প্রচুর কিন্তু টাফ হয়ে যাবে। মেনলি হয়তো 71 ম্যাচ থেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করতে পারে কলকাতা। তবে ভেঙ্কটেশ আয়ার সে কিন্তু অ্যাটাকিং খেলতে পছন্দ করে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব একটা মানে 50-50। ভেঙ্কটেশ আয়ার এমনই একটা প্লেয়ার 14টা ম্যাচ খেললে 5টা-6টা ম্যাচ কিন্তু সে কিন্তু ভালো খেলে, আর 4টে-5টা ম্যাচ কিন্তু সে ফ্লপ হয়, এটা আমরা সবাই জানি। রিঙ্কু সিং অবভিয়াসলি ভালো প্লেয়ার, তবে রিঙ্কু আর ভেঙ্কটেশ আয়ার এই দুটো প্লেয়ারের উপরেই কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সব থেকে কিন্তু বেশি কিন্তু ফোকাস থাকবে। এই দুটো প্লেয়ার যদি ভালো কিছু করে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু অনেক কিন্তু একটা টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করেছে 23,75,00,000। তো ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু এই টাকার কিন্তু ট্যাগটা সবসময় থাকবে, একটা চাপ থাকবে যে আমাকে এত টাকা দিয়ে কিনেছে, আমাকে কিন্তু পারফরমেন্স করতে হবে, চাপ তো থাকবে, অবশ্যই থাকবে। তো ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং এই দুটো প্লেয়ার যদি কিছু করতে পারে তাহলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা সামনের দিকে এগোতে পারবে। আর যদি ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং ফ্লপ করে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ভাই। মেনলি ভেঙ্কটেশ আয়ারকেই বলছি, ভেঙ্কটেশ আয়ার কিন্তু ভালো পারফরমেন্স করতেই হবে, কারণ শ্রেয়াস আয়ার নীতিশ রানা কিন্তু নেই, ঠিক আছে। ওই জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু অনেক কিন্তু নেক্সট সিজনে চেয়ে কিন্তু এবার কিন্তু মিডল অর্ডারে কিন্তু অনেক উইকনেস আছে। এটা আমার খাতা কলমে তোমরা নিজেই বুঝতে পারবে যখন আইপিএলটা চলবে, ঠিক আছে। ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু আমি 5 নম্বরে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে যে কলকাতাকে কত নম্বরে রাখা উচিত ছিল, ঠিক আছে। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। দেখো চেন্নাই সুপার কিংস কিন্তু তারাই কিন্তু মিডল অর্ডারে কিন্তু রাচিন রবীন্দ্র আছে, যে রাচিন রবীন্দ্র কিন্তু চেন্নাই সুপার কিংস হয়ে কিন্তু নেক্সট বার কিন্তু ভালো শুরু করেছিল, ভালো কিন্তু প্লেয়ার, ভালো খেলছে নিউজিল্যান্ডের হয়ে। রাচিন রবীন্দ্র আছে, রাহুল ত্রিপাঠীর মতন একটা ট্যালেন্টেড প্লেয়ার। রাহুল ত্রিপাঠী এমনই একটা প্লেয়ার যে টিমে সে খেলে সেই টিমকে কিন্তু মন থেকে খেলে, ভালো কিন্তু কিছু করার চেষ্টা করে এই ছেলেটা। রাহুল ত্রিপাঠী আমার খুব ভালো লাগে ছেলেটাকে। রাহুল ত্রিপাঠী আছে, শিবম ডুবের মতন প্লেয়ার আছে, আরও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, নাম মেবি আরও ভালো প্লেয়ার আছে। রাচিন রবীন্দ্র আছে, রাহুল ত্রিপাঠী আছে, শিবম ডুবে, হ্যাঁ আরেকটা প্লেয়ার আছে দীপক হুডা। তো বুঝতে পারছো মিডল অর্ডারটা কত স্ট্রং আছে। রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম ডুবে, দীপক হুডা, এই 4টে কিন্তু ভালো কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান আছে কিন্তু চেন্নাই সুপার কিংসকে। মেবি কিন্তু হয়তো দীপক হুডা তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করতে পারে। তবে রাচিন রবীন্দ্র নেক্সট সিজন ভালো খেলেছে, অবশ্যই তো দেশের হয়ে ভালো খেলছে, টি20 যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল তাতেও কিন্তু ভালো খেলেছে। রাহুল ত্রিপাঠী প্রত্যেকবারই ছেলেটা কিন্তু ভালো পারফরমেন্স করে, দারুণ কিন্তু খেলবে এবার কিন্তু দারুণ খেলবে। ধোনিকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নেক্সট যে টিম সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির টিম, থালাফার রিজন। দেখো চেন্নাই সুপার কিংসকে আমি কেন 4 নম্বরে রাখলাম, অনেক কারণ আছে। কারণ চেন্নাই সুপার কিংস মিডল অর্ডারটা প্রচুর স্ট্রং আছে। দেখো রাচিন রবীন্দ্রের মতন প্লেয়ার আছে, রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ার আছে, শিবম ডুবের মতন প্লেয়ার আছে, তারপরে দীপক হুডার মতন প্লেয়ার আছে। মেবি দীপক হুডা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে। তো রাচিন রবীন্দ্র সে কিন্তু ওডিআই বিশ্বকাপে দারুণ কিন্তু পারফরমেন্স করেছিল। নেক্সট সিজন কিন্তু চেন্নাইয়ের হয়ে কিন্তু ভালো শুরু করেছিল, ভালো খেলেছিল ছেলেটা, দারুণ প্লেয়ার। রাচিন রবীন্দ্র দারুণ প্লেয়ার। রাহুল ত্রিপাঠী এই একটা ছেলে এমনই একটা প্লেয়ার ভাই, ভালো প্লেয়ার, যে প্রত্যেক সিজন যে টিমের হয়ে খেলে না, জান দিয়ে খেলে, মন থেকে খেলে সেই টিমের হয়ে।
এই ছেলেটার মধ্যে কিন্তু খিদে আছে বা ভালো কিছু করার কিন্তু চেষ্টা করে রাহুল ত্রিপাঠী। হায়দ্রাবাদের হয়েও কিন্তু নেক্সট সিজন ভালো যে কটা ম্যাচ সুযোগ পেয়েছিল, খুব একটা ম্যাচ কিন্তু রাহুল ত্রিপাঠী সুযোগ পায়নি হায়দ্রাবাদের হয়ে, ওই জন্য কিন্তু রাহুল ত্রিপাঠীর কেরিয়ারটা কিন্তু একটু ডাউনফল হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সে যেবার 2021-এ ফাইনালে নিয়ে গিয়েছিল কলকাতাকে, কিন্তু রাহুল ত্রিপাঠী কিন্তু দারুণ খেলেছিল সেই সময়। তো রাহুল ত্রিপাঠী একটা দারুণ মিডল অর্ডার প্লেয়ার আছে। শিবম ডুবে অবভিয়াসলি একটা ভালো প্লেয়ার, জানি সেই স্পিনারের বিরুদ্ধে কেমন খেলতে পারে। তো শিবম ডুবে কিন্তু ভালো প্লেয়ার। তারপরে আছে দীপক হুডা আছে। তো ওভারঅল কিন্তু চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডারটা কিন্তু অনেক স্ট্রং আছে, ঠিক আছে। তো ওই জন্য আমি চেন্নাই সুপার কিংসকে কিন্তু নাম্বার 4 নম্বরে রাখলাম। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কেন 3 নম্বরে রাখলাম তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। কারণ এই মুহূর্তে যেসব প্লেয়ারগুলো ফার্মে আছে না, দেখো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মিডল অর্ডারটা দেখো কোন প্লেয়ার। রাজত পাটিদার অবভিয়াসলি নিজেকে সে প্রমাণ করেছে নেক্সট সিজন। অবভিয়াসলি সে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু দারুণ খেলছে, ক্যাপ্টেন্সি করছে, দারুণ খেলছে কিন্তু এমপি রয়ে কিন্তু এই রাজত পাটিদার। তারপর আরেকটা ট্যালেন্টেড প্লেয়ার আছে ইংল্যান্ডের জেকাব ব্যাথেল। এই জেকাব ব্যাথেলকে কিন্তু এবার নিয়েছে। জেকাব ব্যাথেল কিন্তু সে কিন্তু ভালো খেলবে, ব্যাঙ্গালোরের পিছে কিন্তু দারুণ খেলতে পারে এই জেকাব ব্যাথেল। অবভিয়াসলি ভালো ফর্মে আছে জেকাব ব্যাথেল আছে, আরও ভালো ভালো প্লেয়ার আছে, টিম ডেভিডের মতন প্লেয়ার আছে। তারপরে টিম ডেভিডের মতন প্লেয়ার আছে, লিয়াম লিভিংস্টনের মতন। তুলনায় কিন্তু আরসিবির কিন্তু মিডল অর্ডারটা কিন্তু অনেক স্ট্রং আছে, অনেক স্ট্রং। এইবার কিন্তু আরসিবির কিন্তু ব্যাটিং লাইন আপ কিন্তু প্রচুর স্ট্রং, আর আরসিবির কিন্তু মিডল অর্ডারে তোমার রাজত পাটিদার আসবে, জেকাব ব্যাথেলকে মেবি চান্স দিতে পারে, লিয়াম লিভিংস্টন আছে, দারুণ কিন্তু টিম ডেভিড আছে, দারুণ কিন্তু তাদের কিন্তু। তারপরে জিতেশ শর্মা আছে, জিতেশ শর্মার মতন প্লেয়ার আছে, কুনাল পান্ডে আছে, প্রচুর স্ট্রং আছে তাদের মিডল অর্ডারটা, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আমি কিন্তু আরসিবিকে কিন্তু ওভারঅল মানে আরসিবির যে হোম গ্রাউন্ড হিসেবে যেসব প্লেয়ারগুলো আছে, কুনাল পান্ডে এখানে দারুণ খেলতে পারবে, লিয়াম লিভিংস্টন দুর্ধর্ষ খেলতে পারবে, টিম ডেভিড আছে, টিম ডেভিডও কিন্তু ভালো খেলবে এখানে কিন্তু। তারপরে জিতেশ শর্মা মতন পাওয়ার হিটার আছে। তো আরসিবির ওভারঅল কিন্তু মিডল অর্ডারটা কিন্তু প্রচুর স্ট্রং কিন্তু, ওই জন্য কিন্তু আমি আরসিবিতে কিন্তু 3 নম্বরে রাখলাম। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজস্থান রয়্যাল। বন্ধুরা রাজস্থান রয়্যালকে কেন 2 নম্বরে রাখলাম তার পিছনে অনেক কারণ আছে। কারণ রাজস্থান রয়্যালসে কিন্তু এমন মিডল অর্ডার প্লেয়ার আছে না, ভালো প্লেয়ার আছে। রাজস্থান রয়্যালস কিন্তু 1 নম্বরে ডিজার্ভ করে। দেখো রাজস্থান রয়্যালসে নীতিশ রানা, নেক্সট সিজন কিন্তু নীতিশ রানা কলকাতা ছিল, সেই নীতিশ রানা মিডল অর্ডার প্লেয়ার কিন্তু রাজস্থান রয়্যালসে আছে। নীতিশ রানা, রিয়ান পারাগ, ধুরেব জুরেল, তারপরে সিমরান হিটম্যানের মতন প্লেয়ার আছে, দারুণ কিন্তু প্লেয়ার আছে কিন্তু এই রাজস্থানের। সব কিন্তু একের পর এক কিন্তু মিডল অর্ডার স্পেশালিস্ট কিন্তু প্লেয়ার আছে। তো ওই জন্য কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু আমি 2 নম্বরে রাখলাম। রাজস্থান রয়্যালসে দেখো নীতিশ রানা সে কিন্তু মিডল অর্ডারে কিন্তু নিজেকে প্রচুর কিন্তু প্রুভ করেছে, কিন্তু সেইভাবে কিন্তু ফর্মে নেই এই মুহূর্তে, কিন্তু নীতিশ রানা কিন্তু আউট অফ ফর্মে আছে। তারপরে রিয়ান পারাগ অবভিয়াসলি সে ভালো প্লেয়ার, অবভিয়াসলি সে ভালো খেলছে, দারুণ পারফরমেন্স করছে। ধুরেব জুরেলের তো আর কিছু বলার নেই, সে কেমন প্লেয়ার আমরা সবাই জানি। 6 নম্বরে 5 নম্বরে কিন্তু সিমরান হিটম্যান আছে। তো ওভারঅল কিন্তু রাজস্থান রয়্যালসে কিন্তু ব্যাটিং প্যাকেজ কিন্তু দারুণ আছে। ওই জন্য কিন্তু আমি রাজস্থান রয়্যালসকে কিন্তু নাম্বার 2-তে রাখলাম, ঠিক আছে। ওপেনারে একটু উইকনেস হয়তো হতে পারে জয়াস বাটলারের জায়গাটাই, কিন্তু মিডল অর্ডারটা কিন্তু দারুণ। এবার আমি লাস্ট যে টিমকে নিয়ে আলোচনা করব নাম্বার 1 সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের যে 3টে ভাই মিডল অর্ডার ব্যাটসম্যান আছে না, কোনো টিমের নেই। 3টেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুপারস্টার প্লেয়ার। সূর্য কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডা। মানে বুঝতে পারছো নাম্বার 1 কেন রাখলাম? মানে অবভিয়াসলি যেখানে সূর্যার মতন প্লেয়ার থাকবে, যেখানে হার্দিক পান্ডের মতন প্লেয়ার থাকবে, সেখানে নাম্বার 1 তো সে ডিজার্ভ করে। তো ওই জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু আমি কিন্তু নাম্বার 1-এ রাখলাম। একদিকে সূর্য আছে যে T20 নাম্বার 1 প্লেয়ার, যে সুপারস্টার প্লেয়ার তিলক বর্মা, যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে, যে হার্দিক পান্ডে বড় ম্যাচ একা জেতাতে পারে। হার্দিক পান্ডে কেমন প্লেয়ার সেটা আলাদা করে বলার কোনো জায়গা নেই। তো 3টে এমনই প্লেয়ার আছে, ইন্ডিয়ান প্লেয়ার আছে মেনলি, কিন্তু এই একটা কিন্তু তার প্লাস পয়েন্ট যে 3টেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার। 3টে এমনই প্লেয়ার আছে যারা একাদমে কিন্তু যে কোনো দিন কিন্তু ম্যাচ কিন্তু শেষ করতে পারে। তো ওই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স অবভিয়াসলি তারা কিন্তু মিডল অর্ডারে কিন্তু ডিজার্ভ করে নাম্বার 1। তো প্রত্যেকটা টিমকে নিয়েই কিন্তু আমি অ্যানালিস্ট করলাম যে কোন টিম। তবে মেবি কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু যে টাকাটা নিয়ে গিয়েছিল, পাঞ্জাব, লখনৌ, গুজরাট টাইটানের প্রচুর কিন্তু উইকনেস আছে কিন্তু মিডল অর্ডার, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্সে কিন্তু নেক্সট সিজনের চেয়ে কিন্তু এই সিজনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারটা কিন্তু প্রচুর উইকনেস হয়ে গিয়েছে, ঠিক আছে। নীতিশ রানা, শ্রেয়াস আয়ার কিন্তু তারা কিন্তু ওই অনুপস্থিতি কিন্তু জায়গাটা কিন্তু প্রচুর কিন্তু উইকনেস হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর নাহলে সব জায়গায় কিন্তু তারা কিন্তু ওকে আছে। কলকাতার কিন্তু ওপেনারের কিন্তু প্রবলেম হতে পারে, এটা পরে একটা ভিডিও আলোচনা করবো। 10টা টিমকে নিয়ে আলোচনা করলাম। তোমরা প্লিজ কমেন্টে লিখবে যে কোন টিমকে কত নাম্বার তোমাদের
নিজেরা দিতে চাও সেটা তোমরা কমেন্টে দেবে। তো এখানেই আজ ভিডিওটা শেষ করলাম। তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেল নতুন আসো, প্লিজ জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে। ভিডিওটা আজ এখানে শেষ করলাম। যারা ভিডিওটা দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, বাই।